নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউবিপি কেপি, ডব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি দিন পদে বহাল ছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি দিন পদে বহাল ছিলেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, জ্যোতি বসু। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন পদে বহাল ছিলেন। জ্যোতি বসু একজন ভারতীয় মার্ক্সবাদী তাত্ত্বিক, কমিউনিস্ট কর্মী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তিনি 1977 থেকে 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ষষ্ঠ এবং দীর্ঘতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর দেখো, প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী 15 আগস্ট 1947 থেকে 22 জানুয়ারি 1948 পর্যন্ত। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কত থেকে কত? 23 জানুয়ারি 1948 থেকে 25 জানুয়ারি 1950। তারপর কি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কি? বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জাতীয় রেল জাদুঘর কোন শহরে অবস্থিত? জাতীয় রেল জাদুঘর কোন শহরে অবস্থিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, নয়া দিল্লিতে। জাতীয় রেল জাদুঘর কোথায় অবস্থিত? নয়া দিল্লিতে। নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত জাতীয় রেল জাদুঘর 1 ফেব্রুয়ারি 1977 সালে প্রতিষ্ঠিত। জাদুঘরটি ভারতের 163 বছরের পুরনো রেলওয়ে ঐতিহ্য সংরক্ষণ ও রক্ষা করার চেষ্টা করে। নেক্সট কি রয়েছে দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কোথায়? রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। রায়তওয়ারি ব্যবস্থাটি ছিল ব্রিটিশ রাজ আমলে চালু হওয়া একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। টমাস মুনরো এই ব্যবস্থা চালু করেছিলেন। টমাস মুনরো 1820 থেকে 1827 সাল পর্যন্ত মাদ্রাজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টমাস মুনরো 1820 সালে বোম্বাই ও মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ইউক্যারিওটিক কোষের কোষপর্দা কি দিয়ে গঠিত হয়? ইউক্যারিওটিক কোষের কোষপর্দা কি দিয়ে গঠিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ফসফোলিপিড দিয়ে গঠিত। কি দিয়ে? ফসফোলিপিড। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জর্জ ওয়াশিংটন। অপশন সি, জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তারপর দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হবে জো বাইডেন। জো বাইডেন হচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 46তম প্রেসিডেন্ট। দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ভারতী। নাম ভারতী। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি ছিল গঙ্গোত্রী এবং দ্বিতীয়টি ছিল মৈত্রী আর তৃতীয়টি হচ্ছে কি ভারতী। নেক্সট, ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স কে ছিলেন? ভারতের প্রথম মিস্টার ইউনিভার্সের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হবে অপশন এ, মনতোষ রায়। কি হবে অ্যান্সারটি? মনতোষ রায় ছিলেন ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স। পরমাণু অস্ত্রের জনক বলা হয় কাকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাকে পরমাণু অস্ত্রের জনক বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, রবার্ট ওপেনহাইমারকে পরমাণু অস্ত্রের জনক বলা হয়ে থাকে। তারপর দেখো বিভিন্ন জনক। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ভারতীয় শিল্পের জনক কাকে বলা হয়? জামশেদজি টাটাকে। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। আধুনিক নাটকের জনককে? হেনরিক ইবসেন। ইংরেজি কাব্যের জনককে? জিওফ্রে চসার। জিওফ্রে চসার হচ্ছে ইংরেজি কাব্যের জনক। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে? কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? কি হয়ে যাবে অ্যান্সারটি?
অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি 1858 সালে। 1858 সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে উপস্থিত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। একটি ডায়নামো হলো একটি বৈদ্যুতিক জেনারেটর যা একটি বিদ্যুৎ প্রবাহ সংরক্ষণ ব্যবহার করে সরাসরি তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। ডায়নামো যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তী প্রশ্ন, কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোন নিষ্ক্রিয় গ্যাসটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, রেডন গ্যাস। রেডন গ্যাসটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। রেডন একটি রাসায়নিক মৌল যার প্রতীক চিহ্ন কি? Rn এবং পারমাণবিক সংখ্যা কত? 86। এটি একটি তেজস্ক্রিয় বর্ণহীন গন্ধহীন স্বাদহীন নোবেল গ্যাস। মূলত ক্যান্সারের চিকিৎসা করার জন্য রেডন ব্যবহারযোগ্য। এছাড়াও রোপণ বীজ, স্বর্ণ বা কাঁচ তৈরিতে ব্যবহার করা হয় এই রেডন গ্যাস। ভারতে জাতীয় মানবাধিকার কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1993 অর্থাৎ 1993 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, লোয়েজ সমভূমি। কি বলা হয়? লোয়েজ সমভূমি। বাতাস যখন হালকা এবং সূক্ষ্ম বালির দানা বহন করে এবং যখন এই বালি বড় জায়গায় জমা হয় তখন তাকে কি বলা হয়? লোয়েজ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ইলোরা। ইলোরা হচ্ছে ভারতের বৃহত্তম গুহা মন্দির। ইলোরা গুহাগুলি ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলা নামকরণ করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম পাথর কাটা হিন্দু মন্দির গুহা কমপ্লেক্সগুলির মধ্যে একটি। এছাড়াও বেশ কয়েকটি বৌদ্ধ এবং জৈন গুহাও রয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা 193তম সদস্যতা প্রাপ্ত রাষ্ট্র হল? সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা 193তম সদস্যতা প্রাপ্ত রাষ্ট্র কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, রিপাবলিক অফ সাউথ সুদান। রিপাবলিক অফ সাউথ সুদান হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা 193তম সদস্য। 1946 সালে এটির সদর দপ্তর নিউ ইয়র্কে স্থানান্তরিত হয়। বর্তমানে 193টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জ সদস্য। দক্ষিণ সুদান হল সর্বশেষ এবং 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জের যোগদানকারী 193তম সদস্য। পরবর্তী প্রশ্ন, একটি অর্ধপরিবাহীর উদাহরণ হলো? একটি অর্ধপরিবাহীর উদাহরণ হলো? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিলিকন। সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহীর উদাহরণ। তারপর দেখো আরও কী কী রয়েছে অর্ধপরিবাহীর উদাহরণ? সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ। নেক্সট, ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের বছরের প্রথম মাস কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডারে বছরের প্রথম মাস কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস। চৈত্র হল ভারতীয় জাতীয় ক্যালেন্ডার বছরের প্রথম মাস, যা 22শে মার্চ থেকে শুরু হয়, যা বসন্ত বিষুবের পরের দিন। পরবর্তী প্রশ্ন, কোন পলিস্যাকারাইড প্রাণীজ শ্বেতসার নামেও পরিচিত? কোন পলিস্যাকারাইড প্রাণীজ শ্বেতসার নামেও পরিচিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রাণীজ শ্বেতসার নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস দিয়ে পরিমাপ করা হয়? গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে কি পরিমাপ করা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা। অক্ষাংশ ও দ্রাঘিমা বা অবস্থান নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে। বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে কি বলা হয়? জিপিএস। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ এমনকি নতুন মডেলের মোবাইল ফোনেও এখন কি ব্যবহার থাকে? জিপিএসের ব্যবহার থাকে। পরবর্তী প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? কলকাতার হাওড়া ব্রিজটি
কোন ধরনের ব্রিজ? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ক্যান্টিলিভার ব্রিজ। কলকাতার হাওড়া ব্রিজ হচ্ছে এক ধরনের ক্যান্টিলিভার ব্রিজ। কলকাতার একটি আইকনিক ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর একটি বিশাল ইস্পাত সেতু। এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবে বিবেচনা করা হয়। রবীন্দ্র সেতুও নামে পরিচিত। এটি হাওড়া এবং কলকাতাকে কি করে? সংযুক্ত করে। পরবর্তী প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও পর্যায় রয়েছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও পর্যায় রয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হবে অপশন সি, 18টি শ্রেণী এবং 60টি পর্যায়। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট 18টি শ্রেণী এবং 60টি পর্যায় রয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী রয়েছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 8টি শ্রেণী রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ছিলেন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে বড় দিদি, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। বড় দিদি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের কটি পদ্ধতি রয়েছে? ভারতের জাতীয় আয় পরিমাপের কয়টি পদ্ধতি রয়েছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 3টি পদ্ধতি রয়েছে। তারপর দেখো, কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো বর্ণ ধারণ করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো বর্ণ বা কালো রং ধারণ করে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ H2SO4 এর সংস্পর্শে চিনি কালো বর্ণ ধারণ করে। ভারতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়? ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, মুম্বাই। তাহলে ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হয়? মুম্বাইয়ে। স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 1952 সালে মুম্বাইয়ে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভ পরাজিত করেন যে যুদ্ধে? অথবা সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভ কোন যুদ্ধে পরাজিত করেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, পলাশির যুদ্ধে। পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের জুন 23 তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাব হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব। 15 আগস্ট 1889 সালে প্রতিষ্ঠিত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভারত এবং এশিয়ার প্রাচীনতম ক্লাবগুলির মধ্যে একটি। মোহনবাগান ফুটবল দল 5 বার জাতীয় লিগ, আই লিগ জিতেছে এবং ফেডারেশন কাপ রেকর্ড 14 বার জিতেছে। নেক্সট, পানীয় জলে মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত মাত্রায় ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়? পানীয় জলে অতিরিক্ত মাত্রায় ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ফ্লুরোসিস রোগ হয়। কোন রোগ? ফ্লুরোসিস। ফ্লুরোসিস হলো একটি বিপাকীয় হাড় টিস্যু রোগ যা প্রধানত পানীয় জলের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে ফ্লোরাইড গ্রহণের কারণে ঘটে। নেক্সট কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন তফসিলে পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত বিধান রয়েছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 12তম তফসিলে। 12তম তফসিলে পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত বিধান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও,
তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।